আচ্ছা, তাহলে আমরা অধ্যায়ের নাম কি? প্রাণীর বৈচিত্র্য আর কি প্রাণীর বিভিন্নতা, তাই না? আচ্ছা, এই অধ্যায়টাকে ধরো আমি তোমাকে যদি বলি যে এই যে প্রজাতি যে ব্যাপারটা, এই যে প্রজাতি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই বৈচিত্র্যটাকে আসলে আমাদের তিনটা ভাগে ভাগ করা যায়। কবে ভাগ করা যায়? তিন ভাগে। কীরকম? এটা তুমি মনে রাখতে পারো, তুমি সহজ দুটো জিনিস হচ্ছে পাবজি দিয়ে মনে রাখতে পারো। কী দিয়ে মনে রাখতে পারো ভাই? পাবজি। ধরো পাবজি। প মানে কি ভাই? প্রজাতিগত বৈশিষ্ট্য। মানে কি? প্রজাতিগত বৈশিষ্ট্য। আর মানে কি? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আর মানে হচ্ছে জিনগত বৈচিত্র্য। তাহলে আমি কি না, খাতা কিছু লাগবে না, খাতা লাগবে, এদিকে ফোকাস দাও। তাহলে আমরা একটা অধ্যায় পড়তেছি যেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এটার যে তিনটা ভাগে মূলত ভাগ করা যায়। এক হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্য, এক হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, আর হচ্ছে জিনগত বৈচিত্র্য। এবার প্রজাতিগত বৈশিষ্ট্য অথবা যদি বুঝি এটা জিনিসটা কী, অথবা বৈচিত্র্য জিনিসটা কী, এটা তোমাকে যদি বলি, ধরো এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। যে এক হচ্ছে আন্তঃপ্রজাতি, এক হচ্ছে অন্তঃপ্রজাতি। আচ্ছা, এই প্রজাতিগত বলতে বোঝায় ধরো একজনের সাথে, মানে ধরো আমার সাথে দাদিনের মানুষ তো আমরা, তাই না? তা আমাদের মধ্যে একটা সর্বাধিক মিল আছে না? এবং সর্বাধিক মিল থাকবে, এবং জনজননের মাধ্যমে তারা বংশ বিস্তার করবে। এইগুলোই তো আছে প্রজাতিগত বৈশিষ্ট্য থাকবে এইগুলো। তো এইটাকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে আন্ত, আর হচ্ছে অন্ত। আন্ত মানে কি? এটা কি ইন্ট্রা লেখাটা ইন্টারসেপসিস, আর হচ্ছে ইন্টারসেপসিস। এক হচ্ছে ইন্ট্রা, আর হচ্ছে ইন্টার। দুইটা ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ইন্ট্রা, আর হচ্ছে ইন্টার। এখন তোমাকে যদি বলি তাহলে আন্ত তো মানে বাইরে, আর ভিতর অন্ত মানে ভিতরে না? আন্ত হইতাছে একই প্রজাতির জীবের মাঝে যে বৈচিত্র্য, এটাকে বলা হইতাছে কি? আন্ত। তাহলে আন্ত মানে কি ভাইয়া? একই প্রজাতির জীবের মাঝে যে বৈচিত্র্য তাকে মূলত বলা হয় আন্ত। এবার তোমাকে যদি বলে আমার আর তোমার মধ্যে যে বৈচিত্র্য, তুমিও মানুষ আমিও মানুষ, তা আমাদের এবার আমার তোমার আমার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মিল আছে, কিন্তু কিছু কিছু তো বৈচিত্র্য আছে, চেহারা আরও অনেক কিছু। কিন্তু আর অন্ত যেটা যেটা ইন্টার যেটা ইন্টার এটা কি জানি ইন্টার স্পেসিস। তাহলে এইটার মধ্যে যদি ব্যাখ্যা যদি দেই, মানে ভিন্ন প্রজাতির জীবের মধ্যে যদি বৈচিত্র্য থাকে, তাকে যেমন আমার সাথে কিন্তু বানর একটা সম্পর্ক আছে, বানরও হাত আছে, বানরও পা আছে, বানরও চোখ আছে। তো এই যে মানুষ এবং বানরের যে পার্থক্য, এটার মতো পাওয়া যায় হচ্ছে কেমন? অন্ত। একটা হচ্ছে আন্ত, আর এক হচ্ছে অন্ত। তাহলে ভাইয়া জিনিসটা ক্লিয়ার? এক হচ্ছে প্রজাতিগত বৈশিষ্ট্যকে কয় ভাগে ভাগ করা যায়? তো আমার সাথে বলে ফেলো, প্রথমে দুই ভাগে। এক হচ্ছে আন্ত, এক হচ্ছে অন্ত। আন্ত মানে কি? একই প্রজাতির জীবের মাঝে বৈচিত্র্য, দুইটা মানুষের বৈচিত্র্যকে মতো বলা হয় আন্ত। আর অন্ত মানে কি? ভিন্ন প্রজাতির জীবের মাঝে যে বৈচিত্র্য তাকে বলা হয় অন্ত। মানুষ আর কি বানরের মধ্যে যে পার্থক্য। বাস্তুতান্ত্রিক যে বৈচিত্র্যটা, এটা বলতে কি বোঝায়? ভিন্ন পরিবেশে বসবাসের জন্য যে বৈচিত্র্য পাওয়া যায়, এটা আমি তোমাকে ব্যাখ্যা বুঝাই। ধরো আমি তোমাকে বললাম একটা ঢাকায়, ধরো তুমি একটা বিড়াল পালো ধরো, তা আরেকজনে মনে করো বাসায় পালে, যেমন ও বাসায় বিড়াল পালে, রাদিন বাসায় বিড়াল পালে, আরেকটা গ্রামের বিড়াল, দুইটা কি সেম স্ট্রং থাকবো? ওর বিড়াল তো এমনি অলস, এর মতো অলস, বুঝছো? খালি ঘুমায়, বুঝছো? ওর বিলাই ও অলস। তাহলে ওর বিলাই আর এলাকা ধরো গ্রামে ধরো একটা তাগড়া বিলাই, দুইটা কি সেম অবস্থা? এই যে তাদের মধ্যে যে একটা পার্থক্য, দুইটাই তো বিলাই, ও পার্থক্য কি লেগে হয়েছে? কারণ হচ্ছে পরিবেশের কারণে। কিসের কারণে হয়েছে? ওরে খাওয়াই গেছে দামি খাওয়ায়, ধরো কোনো পরিশ্রম তো দেয় না, আর হ্যাঁ নিজে খাবার নিজে করতে হয়, ওই জন্য ওরা যেভাবে হইব, ওর বিলাই কি এরকম হইব না। এই বৈচিত্র্যের কোনো তো বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আরেক হচ্ছে জিনগত বৈচিত্র্য। জিনগত তো বুঝি, জিন মানে ডিএনএর সাথে একটা সম্পর্ক। তার মানে ডিএনএ যে অংশ বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে মূলত বলে জিন, এটা আমরা জানি। তার মানে জিনের পার্থক্যের কারণে যে বৈচিত্র্য পাওয়া যায় তাকে মতো বলা হয় জিনগত বৈচিত্র্য। তার মানে মোটামুটি একটু আইডিয়া হয়েছে। যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি পাওয়া যায় তাকে বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট। মানে যে অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য বেশি পাওয়া যায় তাকে মূলত বলা হয় একটা হটস্পট। ঠিক আছে, এটা পরীক্ষা আসে। এবার যদি একটু সামনে আগাই, যে আমাদের তো একটা জিনিস পড়তেছে, এটা অবশ্যই আমার জানা লাগবে, এটা জনককে, প্রাণীবিদ জনককে অ্যারিস্টটল, আমরা জানি না নাম কি? অ্যারিস্টটল অনেক কিছু করছে হারায়। তাহলে দেখো এটা কি? অ্যারিস্টটল। নাম কি? প্রাণীবিদ্যার জনককে অ্যারিস্টটল। উদ্ভিদবিদ্যার জনককে ভাই থিওফ্রাস্টাস। তাহলে উদ্ভিদবিদ্যার জনককে থিওফ্রাস্টাস। এখন তাহলে এই দুটো জিনিস কিন্তু তোমার ভাই এমসিকিউর জন্য তোমার লাগবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আসো অ্যারিস্টটল প্রাণীবিজ্ঞানের যদি প্রাণীকেও দুই ভাগে ভাগ করা যায়। এক হইতেছে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী, আর এক হচ্ছে ভাই লাল রক্তবিহীন অমেরুদণ্ড প্রাণী। এক হচ্ছে লাল রক্তযুক্ত মেরুদণ্ড প্রাণী, আর হচ্ছে লাল রক্তবিহীন অমেরুদণ্ড প্রাণী।
যেমন তোমাকে যদি বলা হয় লাল রক্তযুক্ত মেরুদণ্ডের প্রাণীকে মূলত বলা হয় কি এটা কি অ্যানিমিয়া, অ্যানিমা, অ্যানিমা, ঠিক আছে। আর হচ্ছে কি এক হচ্ছে এক হচ্ছে আর হচ্ছে কি অ্যানিমা, দুই উচ্চারণ ভাই, ঠিক আছে ভাই। ইনেমা আর অ্যানিমা। হ্যাঁ অ্যানিমা, ঠিক আছে। তাহলে আমাদের যেটা ঈদে যেটা শুরু, এটাকে মূলত আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে জরায়ুজ আর ডিম্বজ। জরায়ুজ বলতে কি বুঝাইতেছে, যেমন যারা জ্বরের মাধ্যমে সন্তান বড় হয় তাদেরকে বলা হচ্ছে জরায়ুজ। আর ডিম্বজ মানে কি যারা ডিম ফুইটা যারা জন্মগ্রহণ করে তাদেরকে বলা হচ্ছে ডিম্বজ। এক হচ্ছে জরায়ুজ, এক হচ্ছে ডিম্বজ। ডিম্বজ মানে কি ডিম ফুটে যারা বাচ্চা দেয় তারা হচ্ছে ডিম্বজ। আর জরায়ুর মধ্যে যারা সন্তান, যারা আমরা মায়ের জরায়ুতে আমরা বড় হয়েছি, এটাকে এটা হচ্ছে কি জরায়ু। সুন্দর, তুমি নিজে বুঝে ফেলাইছো। তখন প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে লাল রক্তযুক্ত মেরুদণ্ডের প্রাণী, আর হচ্ছে ভাই লাল রক্তবিহীন অমেরুদণ্ডের প্রাণী। এক হচ্ছে এক হচ্ছে এ। আচ্ছা এবার আসো যে এটা আবার অ্যানিমিয়া করে ফেলায় না আবার, বুঝছো? এনাইয়া আচ্ছা ইনাইয়া আর অ্যামাইয়া। ইনাইমা, লাস্টে মা আছে তোর ভাই। আচ্ছা এবার দেখো আমাদের এই যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি, এই যে প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তিগুলো আমরা পড়বো কিছু ভাগে ভাগ করে। এত সাউন্ড আসতেছে। আচ্ছা দেহের, এবার দেখো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তির উপর ভিত্তি করে আমি যদি একটা বলি, প্রথমে দেখছি আমরা কী পড়বো, দেহের আকার উপরে ভিত্তি করে ভাগ করবো। কীভাবে ভাগ করবো? আকার। একটা প্রাণীর তো কিছু আগে আকার হিসেবে ভাগ করা যায়, তাই না? আকার, তারপর হচ্ছে আবার সংগঠন, মাত্রা, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। আকারের মধ্যে কী ভাগ করা যায় দেখো, এক হচ্ছে আণবিক্ষণিক, আর এক হচ্ছে ভাই বৃহত্তর প্রাণী। আণবিক্ষণিক মানে যেটা ছোট, ইংলিশে বলা যায় কি মাইক্রোস্কোপিক অ্যানিম্যাল, তাই না ভাই? মাইক্রোস্কোপিক বলতে তো বোঝায় যে আমার অনুবীক্ষণ যন্ত্র লাগে, তার মানে আণবিক্ষণিক প্রাণী আর হচ্ছে বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণীর জন্য কি আমার মাইক্রোস্কোপিক যন্ত্র লাগে ভাই? লাগে না। এটাকে বলা হচ্ছে ম্যাক্রো অ্যানিম্যাল। কী বলা হয়? ম্যাক্রো অ্যানিম্যাল। এবার দেখো আণবিক্ষণিক যেটা, এটা হচ্ছে মাছের ফুলকার প্রোটিওস্ট্যান জীবাণু। মাছের ফুলকার কি প্রোটিওস্ট্যান জীবাণুকে মূলত বলা হয় আণবিক্ষণিক। এটা হাইড্রারও পাওয়া যাবে না? না, সব কিছু এরকম বলা যাবে না। আর হাইড্রা আণবিক্ষণিক, আণবিক্ষণিক না। হাইড্রা কি আণবিক্ষণিক ছিল? হাইড্রা আণবিক্ষণিক ছিল না, হাইড্রা আণবিক্ষণিক না। এটা তো দেখা যায়, দেখা যায় হাইড্রা এত আণবিক, চোখে দেখা যায়। হাইড্রা তো একদম হালকা ছোট, কিন্তু আণবিক্ষণিক মানে তুমি বুঝো, এটা তুমি ছাড়া দেখা যায়। দেখবে না এটা তুমি। আচ্ছা এটার নাম কি? আচ্ছা এটার নাম কি ভাই? আচ্ছা ও আসো, অফ করে রাখা ওটা, সমস্যা স্টপ করে রাখে। সবগুলো তো আবার মনে করো। আচ্ছা আমি পড়ি, ও আসলে আবার আমরা বলবো না এটা। তাহলে মাছের ফুলকার বা প্রোটিস্টান জীবাণুকে মূলত বলা হইতেছে কি আণবিক্ষণিক প্রাণী, ঠিক আছে? এগুলো তো আছে তোমার বৈজ্ঞানিক নাম, তোমরা পড়লে পড়বা, না পড়লে না। কিন্তু মাছের ফুলকার প্রোটিস্টান জীবাণুকে মূলত বলা হয় আণবিক্ষণিক প্রাণী। আরেকটা হচ্ছে বৃহত্তর প্রাণী। বৃহত্তর প্রাণী কোনটা? মানুষ, তারপর হচ্ছে গিনিপিগ, তারপর হচ্ছে কবুতর। মানুষের মানে কি হোমোসেপিয়েন্স, আমরা জানি এগুলো পারবো। আবার নিচে কিন্তু কী করতে হবে, দাগ দিতে হবে, দাগ ছাড়া কিন্তু লাভ নাই। কাটে দেবে, অবশ্যই কাটে দেবে। আবার কবুতরে যদি বৈজ্ঞানিক নাম যদি বলো তাহলে কি কলম্বা, এটা কি লাইবিয়া, লিবিয়া, এগুলো ভাই উচ্চারণ খুব কঠিন, এগুলো তুমি খালি পড়বা, খালি কলম্বা পড়বা জবা ফুলেরটা তুলে লাগছে ভাই। আচ্ছা এগুলো চেষ্টা করবা, পারলে পারবা, না কিন্তু কয়েকটা যেগুলো আছে এগুলো শিখে ফেলবা। আর হচ্ছে সংগঠন মাত্রার উপরে ভিত্তি করে ভাগ করা যায়। কবে ভাগ করা যায়? সংগঠন। আমরা কি সংগঠন মাত্র বুঝেতেছি, ধরো সংগঠন মধ্যে কোষ দিয়ে তৈরি না, টিস্যু দিয়ে তৈরি না, অঙ্গ না, তন্ত্র, এইগুলো। তাহলে আমরা প্রথম বললাম আকার। আকারের মধ্যে কি বলছি? এক হইতেছে তোমার ধরো আণবিক্ষণিক, আর হচ্ছে বৃহত্তর। এবার যদি তোমাকে বলি সংগঠন মাত্রার উপর ভিত্তি করে কবে, আচ্ছা আমরা জানি কোষ থেকে কি টিস্যু হয়, অনেকগুলো টিস্যু নেওয়া অঙ্গ, অনেকগুলো অঙ্গ নেওয়া হয় তন্ত্র, এগুলো তো আমরা জানি, তাই না? কোষীয় সংগঠন মাত্রা কি বলতেছি আমরা? কোষীয় সংগঠন মাত্রা। আর এক হচ্ছে কোষ টিস্যু সংগঠন মাত্রা। এক হচ্ছে শুধু কোষীয় সংগঠন মাত্রা, আর হচ্ছে কোষ টিস্যু সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। তাহলে দেখো কোষীয় সংগঠন মাত্রা কই পাওয়া যায়? আচ্ছা আর এক হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। তাহলে আমাদের কয়টা আছে? চারটা। এক হচ্ছে কোষীয় সংগঠন মাত্রা, আর হচ্ছে কোষ টিস্যু সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। এবার আমি তোমাকে বলি, এখনই আমার সাথে সাথে মুখস্থ করে ফেলবা, ক্লাসের পরে যদি তোমার ভাই একদম পড়া শেষ হয়ে যায়। কোষীয় সংগঠন মাত্রা, কোষ টিস্যু সংগঠন মাত্রা, টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা, এই জায়গা থেকে। এবার দেখো এই কোষীয় সংগঠন মাত্রা কোথায় পাওয়া যায়? আমরা পড়ে ফেলা পার্বের মধ্যে আমরা পাবো এটা, ঠিক আছে? এবং কোষ টিস্যু সংগঠন মাত্রা পাওয়া যাবে কি নিডারিয়া পর্বের প্রাণীর মধ্যে। নিডারিয়া পর্বের প্রাণী একটা এক্সাম্পল তো আমরা পড়ছিলাম না, হাইড্রা একটা নিডারিয়া পর্বের প্রাণী। আচ্ছা এবার দেখো টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা পাওয়া যায় প্লাটিহেলমিনথেসের মধ্যে। কই পাওয়া যায় এটা? প্লাটিহেলমিনথেস পাওয়া যায়। এর মধ্যে চক্ষু বিন্দু জননাঙ্গ দেখা যায়, এগুলো পড়লে পড়বা, না পড়লে নাই। আচ্ছা
এবার দেখো যে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা মানে হচ্ছে ন্যামোডোরা থেকে বাকি সব, ন্যামোডোরা থেকে যা যা সামনে আসে সব বলে তোমার পড়ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। সর্বপ্রথম দেখা যায় মানে অঙ্গতন্ত্র সংগঠন বলতে কি বোঝায়, যে এদের অঙ্গ আছে নাকি কি বোঝায় এটা? অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা বলতে আসলে এটা সংগঠনটা কীরকম, এটা স্ট্রাকচারটা কীরকম। কোষীয় সংগঠন শুধু এক কোষীয়, আমরা পড়ছি শুধু কোষ আর টিস্যু নিয়ে আছে, এবং টিস্যু এবং অঙ্গ কিছু অঙ্গ থাকবে এখানে, এবং অঙ্গের সাথে আবার তন্ত্রের সাথে একটা সম্পর্ক আছে, এইগুলো নিয়ে আছে এটা তৈরি হয়েছে। এবার যদি তোমাকে মনে বলা হয় ন্যামোডোরা থেকে বাকি যা যা আছে সবাই হচ্ছে অঙ্গতন্ত্র, যেমন আমাদের হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। সর্বপ্রথম দেখা যায় আমাকে এটা কি পড়বো যে কোনটা আমাদের কি পর্ব বলে, এটা কি করলাম আমরা কোন পর্বে? আমরা কোন পর্ব বলতো দেখি তুমি, এটা না পারলে তো ভাই আজকে শেষ। নিটারিয়া পড়বে। নিটারিয়া পড়বে না রে ভাই, এমনি মানুষের বৈজ্ঞানিক নাম তো হোমো সেপিয়েন্স ভাই এটা আমার বলা মানে কি, এটা লজ্জা। ভাই নেমাটোডাই তো আমরা। ন্যামাটোডা আমার জানাই আচ্ছা আমার জানাইও। আচ্ছা, অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা মানে কি, ন্যামাটোডা থেকে বাকি সব যারা আছে সব হচ্ছে অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। সর্বপ্রথম দেখা যাইতেছে কি ন্যামাটিয়ান নামক একটা সামুদ্রিক প্রাণী গোষ্ঠীতে এদের পাওয়া যায়, সর্বপ্রথম পাওয়া যাচ্ছে। ইয়েস। এবার দেখো জীবন পদ্ধতি, আমরা আবার কি পড়বো, জীবন পদ্ধতি। শোনো, এখনকার ডিও রিটার্ন কোশ্চেন বলো, মিথুন রিটার্ন কোশ্চেন, এরকম জীবন পদ্ধতি আসা বলো, মানে ধর এই টপিকটা, যে প্রথম এই টপিকটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা থেকে। আমি জানি তুমি এমসিকিউ যদি পড়া দিই তোমার বাসায় জীবন পড়বা না, এই জন্য আমি পড়াই দিতে আসি। এক হচ্ছে মুক্তজীবী, খতেও আসবে। এবার জীবন পদ্ধতির উপর ডিপেন্ড করে। এক হচ্ছে মুক্তজীবী। মুক্তজীবী কীরকম, যারা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, পারস্পরিক সহযোগিতা বা সহচার্যে থাকে না, মানে ওরা হচ্ছে ভাই ওরা মানুষ। যদি মানুষের কথা যদি বলি, মানুষ কি স্বাধীনভাবে বাঁচতে পারবে? শুধু মানুষ। তুমি কি পারবা বলো? আমাদের তো অনেক, মানে আমরা তো এক জায়গায় থাকতে টিকতে পারবা না। কিন্তু কবুতর, ওর কোনো সমস্যা হবে না। কবুতর কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে। আমাদের চলতে গেলে উমুক দরকার, তুমুক দরকার, প্রত্যেক ক্ষেত্রে আমাদের লোক লাগবে, তাই না ভাই? কিন্তু স্বাধীনভাবে ঘুরে বেড়াবে তো ভাই, তাহলে পাখির প্রজাতি যা আছে সবই এটি তো লেগেছে কবুতর, লেগেছে কবুতর। আচ্ছা, ওরা খালি ভাই উড়বে, ওদের কি উড়া লাগে কি আরেকজন ডিপেন্ডেন্ট করে? তোমার হাত লাগে ওরা 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 খাবার ধরো আমার ওদের এটা ডিপেন্ড করতেছে কিসবে ডিপেন্ড করে। ধরো আমি চলতে গেলে আমি একা চলতে পারতেছি না, আমার চলতে গেলে আমার অনেকগুলো কিছু লাগতেছে এই জায়গায়। কিন্তু ওরা চলতে গেলে কি ভাই, পরিবেশের উপরে নির্ভর। ওরা তো ওদের আল্লাহ যে সিস্টেম তৈরি করছে, ওরা আকাশে উঠতেছে কোনো স্বাধীনভাবে, কোনো কি আটকাতেছে, কারো কিছু নিয়ে উঠতেছে যে ওইটা ছাড়া ও উঠতে পারবো না। ওরা বুঝতে পারতেছো? তো এটার উপর ভিতরে মুক্তজীবী বা ফ্রি লিভিং বলা হয় এটাকে। আর হচ্ছে পরজীবী। পরজীবী জিনিসটা কি, পোষক দেহ বাস করে, পোষকের ক্ষতি করে, এটা তো নিজে বুঝে। আমরা পড়ছিলাম না ম্যালেরিয়া, কিরমিটিমি পড়ছি না? ম্যালেরিয়ার মধ্যে দেখছো না কেন ম্যালেরিয়ার মধ্যে পড়ছি? কারণ আমরা জানি ম্যালেরিয়ার মধ্যে কী ছিল ভাইয়া, যে ও কি করে ম্যালেরিয়ার মধ্যে আসলে মশা, যে মশাটা আমরা সব কামড়ায় তো মশকি, কি কামড়ায়? মশকি। এই মশকি কেন কামড়ায়? কারণ ওর ডিম্বাণু পরিস্ফুটনের জন্য যে উষ্ণ রক্ত দরকার, যেটা আমাদের মধ্যে আসে, এই জন্য সে আসে। এটা কামড়াই তো, রক্ত যে জায়গায় উষ্ণ আছে, গরুর মশা কামড়ায় না, তাই তো কইতাছি। আচ্ছা, তাহলে দেখো এই মশকি তাহলে কামড়ায় কারণ ডিম্বাণু পরিস্ফুটনের জন্য ওর উষ্ণ রক্ত হচ্ছে যেটা আমাদের প্রাণীর থেকে ওরা সে নিয়ে যায়। তাহলে পোষক দেহ, তাহলে ও পোষক দেহ ছাড়া কি বাঁচতে পারবো? কারণ ওর যদি রক্ত না নেয়, ওর ডিম্বাণু পরিশ্রম নিতে পারবো? ডিম্বাণু পরিশ্রম ও প্রজাতি তৈরি করতে পারবো? বংশগ্রহণ করতে পারবো? পারবো না, শেষ। তাহলে এবার দেখো যে যকৃৎ কৃমি বলতে পারো। তারপরে তোমার এবার যদি তোমাকে যদি বলি যে মিথজীবী কি বললাম কথাটা? মিথজীবী মানে কি, দুটি ভিন্ন প্রজাতি, কথা বুঝা গে, দুটি ভিন্ন প্রজাতির জীব যখন পাশাপাশি থেকে একে অপরের উপর উপকার করে তখন তাকে বলা হইতেছে কি মিথজীবী। আমরা পড়ছিলাম না শৈবালের একাই পড়ছিলাম না, অথবা ভিডিজমা, এখানে উদাহরণ বা শৈবাল এর আছে তোমার মিথজীবী। এবার যদি বলি সহজীবী, কি বলবো এবার আমরা কথাটা? সহজীবী মানে কি, দুটি ভিন্ন প্রজাতির জীব পাশাপাশি থাকে কিন্তু কেউ কারোর উপকার বা অপকার করে না, এটাকে মতো বলা হয় সহজীবী। তার মানে কি, এটা কি রিমোরা নামক একটা চোষক মাছ বা শার্ক দেহে যুক্ত থাকে কিন্তু কেউ কারোর কোনো উপকার বা ইয়া করতেছে না। শার্ক মাছের সাথে লাগে, এই যে তুমি দেখছো দেখা যায় থাকবে তো মানুষের কেমন হালকা রক্ত বের করে, এটা তো আলাদা। কিন্তু হচ্ছে এখানে বলছে কেউ কারো উপকার অপকার করতেছে না, ওরও একটা শার্ক মাছে পড়ে থাকলে কিছু যায় আসে না। কিন্তু আমাদের যখন খাওয়ার সময় যে খাবারটা পড়ে যায়, ওরা ওইটা আমাদের ধরো ও যদি থাকে তো ও আমার ক্ষতি করতেছে, রক্ত খেতেছে আমাদের, তা আমাদের ক্ষেত্রে মানে কি, তোর ও উপকার হইতেছে,
তো জিনিস সার্কিটটা পারে যেমন যোগ যোগ চোখের উপকার হয়। যোগ প্রয়োগ আমার উপকার আছে, আমার তো লস হইতেছে। আচ্ছা, এবার দেখো যে তাহলে এবার তাহলে কি রিমোরা নামক এখানে চোষক মাছ আছে যারা শার্ক দেহে যুক্ত থাকে, এটা হচ্ছে সহজীবী। এবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে খ এবং গতে আসে, এটা হচ্ছে ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। খুবই এতক্ষণ যা মনোযোগ দিচ্ছ, এবার মনোযোগ আরও বাড়ায় যাবে। কীরকম ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ? দেখো, একটা হচ্ছে শুক্রাণু আর ডিমাণু ইয়া হওয়ার পরে কী হয়, জায়গোট তৈরি হয়। এই জায়গোট একটা কি ইউনিসেলুলার বা ডিপ্লয়েড। ইউনিসেলুলার না, একটা নিউক্লিয়াস, এই জন্য ইউনিসেলুলার, এবং এটা কি ডিপ্লয়েড। এটা যখন মাইটোসিস কোষ বিভাজন হবে তখন এখানে একের থেকে অধিক কোষ তৈরি আছে, তোমার নিউক্লিয়াস আছে, কোষ তৈরি আছে। এটাকে হচ্ছে মাল্টিসেলুলার। এটাকে কি বলা হয়? তার মানে কি প্রথম শুক্রাণু ডিম্বাণুর সাথে যুক্ত হয় কি হয় জাইগোট, জাইগোট একটা ইউনিসেলুলার, এটা যখন আবার মাইটোসিস হয় তখন হয় মাল্টিসেলুলার। এটা একটা ডিপ্লয়েড, মাল্টিসেলুলার মাল্টিসেলুলার, তখন এটাকে বলা হয় ক্লিভেজ। তার মানে কি কাকে বলে যদি বলা হয় জাইগোট, এই জাইগোট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে বহুকোষী ভ্রূণে রূপান্তরকে বহুকোষী, এই যে বহুকোষী ভ্রূণে রূপান্তরিত করছে না, এটা তো একটা ভ্রূণ, এটা তো একটা ভ্রূণ, একটা কোষ থাকবে ভ্রূণ হইতো ভাই। বহুকোষী ভ্রূণে রূপান্তরিত হওয়াকে মূলত বলা হইতেছে কি ক্লিভেজ। ভাই এটা কিন্তু পরীক্ষা আসে কবে, তোমরা পারো না, আসে না ভাই। ক্লিভেজ কাকে বলে? এবার তোমাকে যদি বলি যে ধরো একটা জাইগোট, হ্যাঁ, একটা থেকে দুইটা তৈরি হয়েছে, দুই সেল, আবার দুই চারটা হয়তো চারটা সেল তৈরি হয়েছে, এটা থেকে 8টা সেল তৈরি হয়। এই যে সেলগুলো যে তৈরি হইলো, হওয়ার পরে এই যে একটা সেল, এই যে একটা সেল, এইগুলো একটাকে মতো বলা হয় ব্লাস্টোমিয়ার। কি বলা হয়? ব্লাস্টোমিয়ার। আর এটা এই স্টেজটাকে মতো বলা হয় মরুলা। কি বলা হয় এটাকে? মরুলা। আর প্রত্যেকটা সেলকে বলা হয় ব্লাস্টোমিয়ার। তাহলে জাইগোট থেকে দুটো সেল তৈরি হয়েছে, এটাতে চারটা থেকে 8টা, এই 8টাকে মতো বলা হয় মরুলা। এই অবস্থাকে বলা হয়, এই স্টেজটাকে বলা হয় মরুলা। আর এই যে প্রত্যেকটা সেলকে ইন্ডিভিজুয়াল সেলকে বলা হয় ব্লাস্টোমিয়ার। এবার আসো ক্লিভেজ। ক্লিভেজকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক হচ্ছে সম্পূর্ণ জাইগোটের বিভাজন, হচ্ছে আংশিক জাইগোটের বিভাজন। এক হচ্ছে সম্পূর্ণ জাইগোটের বিভাজন, আর হচ্ছে আংশিক জাইগোটের বিভাজন। সম্পূর্ণ জাইগোটের বিভাজন মানে কি? এক হচ্ছে হোলোব্লাস্টিক ক্লিভেজ, আর যেটা আংশিক জাইগোটের বিভাজন এটাকে হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। ভাই নাম মুখস্থ এটা, যে ক্লিভেজ দুই ধরনের, একটা সম্পূর্ণ জাইগোটের বিভাজন, যে আংশিক জাইগোটের বিভাজন। সম্পূর্ণ মানে হচ্ছে হোলোব্লাস্টিক, আর যেটা আংশিক হচ্ছে মেরোব্লাস্টিক, তাই না? মেরু, তুমি এটা মনে রাখতে পারো, মেরু মানে কিনারা, মেরু বলতে আমরা বুঝি একটা কিনারা, তার মানে কোনো একটা জায়গায় যে আংশিক থাকে অত কিনারে পড়ে থাকে, তার মানে মেরুর সাথে আংশিকের সম্পর্ক, তাই না? আর সম্পূর্ণ মানে কি, মানে ধরো এটা হোলোব্লাস্টিক, ঠিক আছে, এটা হোলোব্লাস্টিক, আর সম্পূর্ণ জায়গাটা বিভাজন, আর আংশিক জায়গাটা মানে কি হচ্ছে মেরোব্লাস্টিক। এবার যদি বলি ক্লিভেজের তৈরি যে কোষটা, এটা আবার দুই ধরনের। একটা হচ্ছে পরিণতি নির্দিষ্ট, আর হচ্ছে পরিণতি কি নির্দিষ্ট না। মানে ক্লিভেজের যে পরিণত অপরিণত দিলেই তো এত, মানে একটা নির্দিষ্ট থাকবে, পরিণতি নির্দিষ্ট থাকবে, আর হচ্ছে পরিণতি কি নির্দিষ্ট থাকবে না। একটা হচ্ছে পরিণত, আর হচ্ছে পরিণতি, এটা কি পরিণতি। তার মানে কি একটা হচ্ছে নির্দিষ্ট ক্লিভেজ থাকবে, আর একটা হচ্ছে অনির্দিষ্ট ক্লিভেজ থাকবে। আচ্ছা, এবার দেখো যে এই যে আমরা একটু আগে বললাম যে একটা জাইগোটের মধ্যে কি থাকে, জাইগোটের মধ্যে তো শুক্রাণু ডিম্বাণু দুটোই থাকে, তাই না? যদি এই যে শুক্রাণু জাইগোট নিষিক্ত ডিম্বাণু বলা যেটাকে বলা হয়, তার মানে ডিম্বাণুটা নিষিক্ত হয়েছে ইয়া দ্বারা, শুক্রাণু দ্বারা, তখন অবশ্যই এর মধ্যে একটা কী থাকবে, ডিম্বাণু থাকবে বা ডিম থাকবে। এটাকে বলা যাচ্ছে কি ভেজেটাল পোল বলা হয়। এটাকে কী বলা হয়? ভেজিটাল পোল। আর আরেক হচ্ছে এনিমাল পোল। এনিমাল পোল কোনটাকে বলা হয়? ওই যে তোমার একটা হচ্ছে যেটা ডিম্বাণুটাকে হচ্ছে ভেজিটাল পোল বলায়, আর এক হচ্ছে এনিমাল পোল কোনটাকে বলা হয়? এই যে সেলটা, এটাকে মধ্যে বলা হয় কি এনিমাল পোল। ওটা বুঝতে পারছো ভাই? যে একটা জায়গার মধ্যে অবশ্যই ডিম্বাণু তো থাকবে, তাই না? এই ডিম্বাণুকে নাম চেঞ্জ হয়ে গেছে, আর যে সেলটা ওই যে ভিতরে যে মনে করো যে নিউক্লিয়াস ইয়াটা, এটাকে মতো বলা হচ্ছে এনিমাল পোল। কত বুঝতে পারছো? এবার আমরা পড়বো যে অরিও ক্লিভেজ। এবার ক্লিভেজের যে প্রত্যেকটা ধাপগুলো, একটা হচ্ছে অরিও ক্লিভেজ। এবার কি এটা মানে হচ্ছে এই ধরনের ক্লিভেজ জাইগোটকে অরিও বা সুষমভাবে বিভাজন করা হয়, বা ব্লাস্টোমিয়ারগুলো অরিও বা সুষম হয়। একটু ব্যাপারটা বুঝে। ধরো একটা জাইগোট ভাইঙ্গা দুইটা সমান সন্তর দিয়েছে না, এটাতে আবার 4টা সমান সন্তর দিয়েছে না ভাই, এবং এটা থেকে তার মানে কি এরা সুষম বিভাজন হইতেছে না। এবং যে এই যে তোমার যে ব্লাস্টোমিয়ারগুলো দেখবো প্রত্যেকটা সাইজ শেপ সব সমান থাকবে। কী বললাম কথাটা? সাইজ এবং কি থাকবে? শেপ। সাইজ এবং কি শেপ, সাইজ এবং কি সাইজ আর কি শেপ, দুইটা কি থাকবে? সমান থাকবে। এটাকে মতো বলা হয় অরিও। গোল হয়, গোল হলে তো ভাই আমি বললাম যে গোল, এরা যে সাইজ, এটা তো আকার সময় থেকে ঋষি দেখিয়েছে, এটা আকার লেগা, কিন্তু আপনি সময় এক থাকবে সব এক থাকবে। তার মানে কি দেখো এই ধরনের ক্লিভেজের জাইগোটকে অরিও
মানে সুষমভাবে বিভাজন করা হয়। ব্লাস্টোমিয়ারগুলো অডিও সুষম হয়। ব্লাস্টোমিয়ারগুলো কী হবে? অডিও ও সুষম হবে। এবার আসো দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। এবার কী কথা পড়তেছি আমরা? অরিও বলতে বোঝাই একই রকম, একই এরকম কথা হচ্ছে, মানে এই যে এই জায়গায় আইসা তোমার যে এই যে ব্লাস্টোমিয়ার তৈরি হয়েছে না, এটা সবাই লাগা সেম টাইপ, এটা মূলত বোঝা যাচ্ছে। আর সব অডিও প্রতিসম। অডিও প্রতিসম যেটা, অডিও ক্লিভেজ যেটা, আর অডিও সুষমভাবে বিভাজন হয় এটা। আর এবার যদি তোমার যদি যাই দ্বিপার্শ্বীয় ক্লিভেজ যেটা, এটা কীরকম দেখো, এই ধরনের, আগে বাংলা পড়ি, বাংলা বলে কিছু বুঝবো না আমি জানি, কিন্তু আমি ছবি দেখাইতেছি। এই ধরনের ক্লিভেজ দ্বিতীয় বিভাজন পর্যন্ত অডিও ক্লিভেজের মতো হয়। এরপর তৃতীয় বিভাজন হতে মধ্যরেখা বরাবর অনুপ্রস্থ বিভাজন হয়। এর ফলে দুই পাশে 4টা করে কোষ তৈরি হয়, একে দ্বিপার্শ্বীয় কোষ বলা হয়। বুঝো না কিছু? আমি জানি। এই যে ধর একটা জাইগোট, এই যে একটা জাইগোট, এই যে একটা জাইগোট, প্রথমে তো আমরা অডিওর মতো তো প্রথমে এটাই হয়েছিল। আবার দ্বিতীয় বিভাজন এটা তো অডিওর মতোই ছিল। বলছে দ্বিতীয় বিভাজন পর্যন্ত কার মতো হইব? অডিও ক্লিভেজের মতো হবে। তৃতীয় বিভাজনের ক্ষেত্রে যায় মাঝখানে একটা তোমার একটা ইয়া থাকবো, মাঝখানে কি থাকবে? একটা মধ্যরেখা বা অনুরেখা বিভাজন হবে, মানে মাঝখানে যে লেয়ারটা আছে না, এইগুলো কইরা এই যে এইটা সেম থাকবো, এটা ঠিক আছে। কিন্তু দেখো ভাই, এটা স্ট্রাকচার কি সেম? এই জিনিসগুলো হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। দুই পাশে গেছে গা, এটা কি বলা হয়? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। বা ব্যাপারটা বুঝছো? পরীক্ষায় যদি কতে আসে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলতে কি বুঝো? পারবা না যে ভাই একটা এই ধরনের ক্লিভেজ দ্বিতীয় বিভাজন বলতে অরিও, তৃতীয় বিভাজন ক্ষেত্রে দেখা যেতেছে যে মধ্যরেখা বড় অনুপ্রস্থ বিভাজন হয়, এবং এর ফলে দুই পাশে 4টা করে করা করে আন্দাজে দিতে থাকবে না, আবার ভাই ভালো লাগছে একটা বাড়ায় দিই, 4টা করে কোষ তৈরি হয়, একটা দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলে। কি বলা হয় এটাকে? দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বলে। এবার আসো, এটা কোন জায়গায় দেখা যায়? কর্ডাটা পরের মধ্যে দেখা যায়। কি দেখা যায় এটাকে? কর্ডাটা পরের মধ্যে এটা দেখা যায়। এবার আসো সর্পিলাকার ক্লিভেজ। এবার নাম কি পড়বো আমরা? সর্পিলাকার ক্লিভেজ। কি পড়বো এটা? সর্পিলাকার ক্লিভেজ। 29 পেজ, অল্প। এইখানেও দ্বিতীয় বিভাজন পর্যন্ত কামত হবে ভাই, অডিও ক্লিভেজ ঘটে। এরপর দ্বিতীয় বিভাজনের সময় চক্রাকার ঘূর্ণনের ফলে অ্যানিমাল পোলের ব্লাস্টোমিয়ারগুলো, এটা কি ভেজিটাল পোল এর সাথে স্থান বিনিময় করে। এই ধরনের একে সর্পিলাকার পোল বলে। আশা করি কিছু বুঝো না, তাই আমি বুঝি। আচ্ছা, এবার আমি বুঝি। এখানে বলছে যে দ্বিতীয় বিভাজন পর্যন্ত কামত হইব অ্যানিমাল পোলের মতো। দ্বিতীয় অ্যানিমাল পর্যন্ত ও কি করে অডিও ভাবে অডিওর মতো হইব। তার মানে দেখো, একটা তো রয়েছে এরকম ছিল, এই জায়গাতে কি হলো? 2টা ভাগ হইলো, সুন্দর। দ্বিতীয় অডিও কীরকম? 4টা হইতো, এরকম হইলো। হওয়ার পরে আমি তোমাকে যেটা বলতে চাইছি, ধরো এইখানে আইসা, এই যে না, এখানে আইসা কাহিনীটা কি হইতেছে, ধরো এই জায়গার মধ্যে, এই নিচের এই জায়গার মধ্যে ছিল ভেজিটাল যে পোলগুলো ছিল, এটা ছিল এই জায়গার মধ্যে, ঠিক আছে? ভেজিটাল যে পোলগুলো ছিল এটা ছিল নিচে ছিল, আর অ্যানিমাল পোলটা কোথায় ছিল? উপরে ছিল। এখন এই জায়গায় এসে কি হয়, তাদের মধ্যে একটা ধরো মানে বিনিময় হয়, স্থান বিনিময় করে, এ উপরে চলে যায় আর উপরেটা নিচে এসে পড়ে। তৃতীয় বিভাজনের ক্ষেত্রে কি হয় ভাই? তৃতীয় বিভাজনের ক্ষেত্রে কি হয়? স্থান বিভাজন করার কারণে উপরে চলে গেছে ভেজিটাল যে পোলগুলো, এটা চলে গেছে উপরে, আর নিচে যেটা আছে, এটা তো মনে গায়ে পড়ছে কি? অ্যানিমাল পোল। এই যে তোমার একটা ঘূর্ণন হইল না, একটা উপরেটা নিচেটা উপরে চলে গেছে, ঘূর্ণন হইল না, এই ধরনের স্থান বিনিময়ের কারণে যে সর্পিলাকার, এই ধরনের, এটা কি মতো বলে? সর্পিলাকার ক্লিভেজ। শুধু স্থান বিনিময় হইলো, এটা লাইন হইলো। তাহলে এই ব্যাপারটা বুঝছো তো? তুমি বুঝার জন্য খালি বলো যে এই যে তোমার যে স্থান বিনিময় করে ফেলছে, এই যে ব্লাস্টোমিয়ারগুলো সাথে যে ব্লাস্টোমিয়ারগুলো বলতে পোলের সাথে কি হয়েছে, দেখো এই জানে সুন্দর করে লেখা যে আমার ব্লাস্টোমিয়ারগুলো ভেজিটাল পোলের সাথে কি করছে? স্থান বিনিময় করে ফেলছে। ব্লাস্টোমিয়ারগুলো তো বুঝছো যে অ্যানিমাল পোলের ব্লাস্টোমিয়ারগুলো যে ভেজিটাল পোলের সাথে কি করছে? একটা স্থান বিনিময় করে, এই কারণে একে বলে সর্পিলাকার ক্লিভেজ। এবার দেখো, এটা একটা জাইগোট, এই যে তো বুঝালাম মাত্র, এটা কোন জায়গায় পাওয়া যায়? অ্যানিলিডা পর্বে এবং মলাস্কা পর্বের মধ্যে তুমি এটা দেখা যায়। অ্যানিলিডা আর কোথায়? মলাস্কা পর্বের মধ্যে দেখা যায়। এটা তো মুখস্থ করা লাগবে, অ্যানিলিডা আর কি মলাস্কা পর্বের মধ্যে কি দেখা যায়? এটা দেখা যায়। এবার দেখো, একটা কোষ থেকে 2টা থেকে 4টা, 4টা থেকে দেখো 8টা তো স্টেজ তৈরি হলো বা নিডেড। এই জিনিসটা আমি বললাম একটু আগে যে 8টা যদি তৈরি হয়, তখন এটাকে বলা হয়, এক নাম কি? মরুলা। কি বলা হয়? মরুলা হওয়ার পরে ওদের মাঝখানে কি একটা গ্যাপ থাকে, জানো? একটা গ্যাপ, এখন তো গ্যাপ নাই, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে যখন হবে আমরা তখন পড়তেছি নতুন টপিকে এসে পড়ছি, কিন্তু নতুন টপিকের নাম কি? জায়গা না, ওই যাওয়া গেছে, ওই দেখছো সবগুলো আলাদা হয়ে গেছে না, ওই জায়গায় আলাদা বাইরে ভাই, ওটা তো ভাই অন্য জিনিস ভাই, কোনটা লাগে কোনটা লাগাই দিচ্ছে একটা। এই যে 8টা সেল বা স্টেজ বা নিরেট, এটাকে মতো বলা হয় কি? মরুলা। এর পরবর্তী ধাপে যে মাঝখানে কি হয়? একটা ফাঁক হয়, গ্যাপ তৈরি হয়, এই জিনিসটাকে মূলত বলা হয় ব্লাস্টোসিল।
আর এই সেলগুলোকে বলে ব্লাস্টোমিয়ার, আর পুরাটাকে মূলত বলে ব্লাস্টুলা। তাহলে মরুলার পরে কি হয়? ব্লাস্টুলা। মরুলার পরে পরে কি হয়? ব্লাস্টুলা। তো দেখো একটা ব্লাস্টোসিল, ব্লাস্টোমিয়ার, হচ্ছে ব্লাস্টুলা আর হচ্ছে মরুলা। এই যে ব্লাস্টুলার পরে তৈরি হবে গ্যাস্টুলা। কি তৈরি হবে? গ্যাস্টু। নামগুলো খুব সুন্দর না? ম ব গ ম, ম আর কি হয়েছে? মরুলা, তারপরে কি হয়েছে? ব, তারপর হচ্ছে কি? গ্যাস্ট্রোলা। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সবগুলো প্রায় সেমই। তাহলে প্রথমে কি হলো? প্রথমে লাগে মরুলা, তারপরে কি? ব্লাস্টুলা, তারপর হচ্ছে কি? গ্যাস্ট্রোলা। তাহলে দেখো, তাহলে মরুলার মধ্যে 8টা সেলের স্টেজ হলো, তারপরে এনাকে কি অনেকগুলো মাল্টিপল তৈরি হলো, কিন্তু এখানে ব্লাস্টোমিয়ার তৈরি হইলো, ব্লাস্টোসিল তৈরি হলো, একসাথে বলা হয় ব্লাস্টুলা। আর এখানে কিন্তু ভ্রূণীয় স্তর তৈরি হয়। আমাদের পড়তে হচ্ছে ভ্রূণ স্তর না, আমরা জার্ম লেয়ার। এখানে এসে যে একটা স্তর, 2টা স্তর, 3টা স্তর, এইখানে এসে ভ্রূণ স্তর কি করা যায়? দেখা যায়। এখানে এসে কি করা যায়? ভ্রূণ স্তর দেখা যায়। এই ভ্রূণস্তর একটা কোন জায়গায় ভ্রূণস্তর নাই? তাহলে পরিফেরাতে মূলত কি নাই? পরিফেরাতে কি নাই? ভ্রূণস্তর নাই। এই মনে করেন এক এক পর্বেতে মানে কইতাছি যে এই পর্বেতে এটা নাই, এই পর্বেতে এটা আছে। এটা তুমি নিজে পড়তে হবে না, দুদিন বাবা দিবা। কেন? বুঝি নাই। কোশ্চেনটা হলো কেন, মানে পরিফেরায় কেন নাই, ওটাই কেন আছে? ওদের আকার আকৃতি, আচ্ছা, ওর প্রশ্নটা গঠন। ওরা একটা বুঝে। এখন তুমি যদি কও যে ভাই যে হ্যাঁ, একটা বলবেন, না না বুঝতে না 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 না, আমি অবশ্যই এটা বলবো না। ধরো আমি তোমাকে বললাম যে আমার কাছে ধরো আমাদের আল্লাহ ব্রেন দিছে, একটা গরুর মনে করো, গরুর তো আমি যেরকম চিন্তা করতে পারি, গরুর চিন্তা করতে পারে পারে এরকম। আমার তুমি যদি বলো কেন নাই, কারণ আল্লাহ এটা সর্বপ্রথম আগে সৃষ্টি কথা যাবে যে ব্যাপারটা, যে কেন আল্লাহ কোশ্চেনটাই ওইটাই যে কোনো মানে আছে কি না, যে না। এটা হচ্ছে, এটা যদি তুমি বলো যে তার গাঠনিক, তার অভ্যন্তরীণ স্ট্রাকচার, এগুলো নাই বিধায় এগুলো আসলে একটা স্টেজে পড়তেছে না। যেমন আমরা যখন কেমিস্ট্রি পড়ি, যে আমি যে ক্ষার ধাতুর মধ্যে যে বৈশিষ্ট্য, তোমার ধাতুর যে বৈশিষ্ট্য অধাতুর সাথে কি মিলে, তো এই যে তোমার এই যে বক্সগুলো করা হয়েছে কেন? কারণ এই বৈশিষ্ট্যগুলো ওদের সাথে মিল পাওয়া যায়, দেখে একটা বক্স করে ফেলছে। এখন ধরুন একটা বক্স, তাদেরকে সবাই গুছানোর মানে সব কিছু করতেছে, কিন্তু শ্রেণীবিন্যাসের সুবিধা করানোর জন্য আকাশ। আর শ্রেণীবিন্যাস সুবিধার ক্ষেত্রে গেলে চুমা কিছু ব্যতিক্রম আয়া পড়ে না। যেমন এখন আমি ব্রুনস্তর একটা ডেফিনেশন দিলাম, একটা ব্যাখ্যা দিলাম, পরে দেখতেছে হ্যাঁ এখানে তো এই স্তরের মধ্যে তো ইয়াই নাই। তো যেটা নাই এটা আমি অবশ্যই করে ফেলবো, যে ভাই পরিফেরার মধ্যে তাহলে ব্রুনস্তর নেই। আগে আমার কথা বুঝছো? আচ্ছা, এখন তুমি যদি বলো ভাই এটা কেন মনে রাখবো, এটা তোমার মনে রাখা লাগবে, এটা মুখস্থ করা লাগবে, এটা আমার করো আমার কিছু এটাই করার নাই। মানে কোশ্চেনটা এরকম ছিল যে এর ভিতরে কেন নাই, কেনর কি কোনো আছে কি না না নাকি না, এখন মানে ভাই নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে কিনা যে এর লাগে নাই এটা? আচ্ছা, এগুলো কিছু কিছু থাকতে পারে। যখন আমরা ইন্ডিভিজুয়াল কোনো পরিফেরা পড়বো, তখন আমরা কিছু এটাই কিছু কইতেছি যে আগে কি বুঝছি ওইটা বুঝছি। পড়া উচিত ছিল না না না, আগে সিরিয়াল হবে, আমরা আগাবো। এখন তুমি পড়ছো যে মনস্থ নাই পরিফেরা, আমরা কি এত শেষ করবো? তো ওদের শেষ করি নাই। যখন পরিফেরা পড়বো তখন তো আমরা পারবো, সমস্যা নেই। এবার আসো, মাথায় অনেক কোশ্চেন আইতাছে না এগুলো এবার দেখো ভ্রূণস্থ। ভ্রূণস্তরকে আবার কয়ভাবে ভাগ করা যায়? দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে দ্বিভ্রূণস্তরীয় আর হচ্ছে ত্রিভ্রূণস্তরীয়। এই যে আমাদের একটা তোমরা এই প্রশ্ন করতে পারতা যে ভাই কেন এখানে 3টা স্তর, এটা করতে পারতা। এই যে এখানে কোনো 4টা স্তর হইলো না, আচ্ছা দিদিতে নাই দেখছো? এটা কিন্তু তোমার ফোকাস এদিকে নাই। এক স্তরের থেকে সে 3 স্তর। দেখো, কারণ আমরা জানি একটা ভ্রূণস্থর মধ্যে একটোডাম, মেসোডাম, মেসোডাম, এই প্রশ্ন কিন্তু তোমরা করো নাই। প্রশ্ন করছো কোনটা? আচ্ছা, এবার বুঝছো তো আঁকা যে আমাদের ভাই দেখতেছি না যে কয়টা লেখা আছে বুঝছো যে এইটা একটা প্রশ্ন যে ভাই কেনই আপনি লেখেন 3টা, এটা তাহলে ভাই একটু চাপায় দেন তাহলে কেন লাগতাছে না। এই না এখন? আচ্ছা, পড়ালেখা বুঝবা। এবার দেখো ভ্রূণস্তরকে তাহলে কয় ভাগে ভাগ করা যায়? আগেরটা দিয়ে দিলে বাইর করে রাখ একটা হচ্ছে কি দ্বিভ্রূণস্তরীয়, আর হচ্ছে ত্রিভ্রূণস্তরীয়। একটা হচ্ছে দ্বিভ্রূণস্তরীয়, আর একটা কি ত্রিভ্রূণস্তরীয়। তাহলে দ্বিভ্রূণস্তরীয় কারা? নিগারিয়া পড়বে, এরা হচ্ছে কি ভাই? দ্বিভ্রূণস্তরীয়। আচ্ছা, এবার আরেকটা হচ্ছে কি ত্রিভ্রূণস্তরীয় কোনটা? প্লাটিয়ান মেন্স থেকে বাকি যারা যারা আছে সব লেখা ত্রিভ্রূণস্তরীয়, মানে ত্রিভ্রূণস্তরীয়। এবার আমরা যেটা পড়বো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিসাম্য। কি পড়বো ভাই? প্রতিসাম্য। প্রতিসাম্য খুব পর্ব জানি কয়টা ভাই? ও গেছে কয়টা না? কয়টা পড়বো কত দেখি। প্রথম আড়াই ভাই। আচ্ছা, শেষ করি। আমরা প্রথমে বললাম কি ব্রুনস্তর শেষ করলাম না? তোমরা এই জায়গা থেকে রিভিশনে দিবা ব্রুনস্তর মধ্যে কি পড়ছে, এই যে একটোডাম, মেসোডাম, এন্ডোডাম, হ্যাঁ এই লেয়ারগুলো পড়বা। তারপরে দ্বিস্তরী পানি, ত্রিস্তরী পানি। এটা ভাই ডাইরেক্ট ভিডিও চায়া পড়ে অনেক সময়। আরে কি বললাম ভাই, এগুলো তো পরে এই যে দ্বিস্তরী পানি আমরা শুধু এত পড়ছি। দ্বিস্তরী পানি, ত্রিস্তরী পানির মধ্যে কারা কারা আছে? তোমার যদি প্রশ্ন করা হয় দ্বিস্তরী পানির বৈশিষ্ট্য কি, যে এলাকার দেহের কোষগুলো একটোডাম, এন্ডোডাম নামক 3টি স্তর বিন্যস্ত থাকে। আর ত্রিস্তরী পানি কি দেহের একটোডাম, মেসোডাম, এন্ডোডাম নামক 3টি স্তর ভাগ করা যায়, তাই না? এবার যদি তোমাকে বলে মেসোগ্লিয়া, একটোডাম, এন্ডোডাম মাঝখানে যে মেসোগ্লিয়া থাকে, কিন্তু সবাই ত্রিস্তরী এমন কিছু কি আছে যেদের মানে ওই যে এটা মানে এক স্তরই এরকম কিছু আছে? এক স্তর নাই এরকম হইতে পারে, আবার একটু থাকতেও পারে। কারণ ভাই অনেক বাস জিনিস তো ভাই, মানে এটা হয়তো বা পরে হইতে পারে। বড় level এর হ্যাঁ, পড়া এরকম। তাহলে দেখো তাহলে ভ্রূণস্তরের পরিণতি কি? কারণ প্রত্যেক না কিছু ব্যতিক্রম থাকবে। অনেক ধরো ভ্রূণস্তরে তো 3টা স্তর থেকে তৈরি হয়,
দেখো দ্বিস্তরী ত্রিস্তরী, আমার মনে হয় এক স্তরী ব্যাপারটা নাও থাকতে পারে, কারণ থাকলে দেন ভাই 3 ভাগে ভাগ করা যেত, এক স্তরী, দ্বিস্তরী, দ্বিগুণস্তরী, ত্রিগুণস্তরী। এটাই জিজ্ঞেস। কথা বুঝো নাই? আচ্ছা এবার দেখো তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি, গুণস্তরের পরিণতি কীরকম, যে দ্বিস্তরী পানির ক্ষেত্রে যদি বলি তোমাকে আমি যে কোষগুলো টিস্যু বা অঙ্গ গঠন করতে পারে না, কিন্তু আবার ত্রিস্তরী পানির ক্ষেত্রে আবার কী করতে পারে, বং করতে পারে। এবং যদি তাহলে ভাই বোঝা যায় যে এই টিস্যু আর অঙ্গ গঠনের লাগে মেসোডার্মের ভূমিকা আছে। অবশ্যই আমরা তো ত্রিস্তরী পানি। আবার যদি দেখো নেমাটোসিস্ট উপস্থিত থাকে আর অনুপস্থিত থাকে, এগুলো পারবা, বাকি নিজের করে নেবে। এবার দেখো যে প্রাণীর দেহের মধ্যরেখা তলের দুই পাশে সমান বা সাদৃশ্য অংশে অবস্থানকে, বাংলা লেখাটাই মানে কঠিন ভাই এই অধ্যায়ে তো আমি এই জন্য অধ্যায় সবাই লাস্টে পাই, এই অধ্যায় তো খুব কঠিন মুখস্থ ভাই, এখানে বুঝাতে বোরিং লাগবে তোমাদের, তাও আমি চেষ্টা করছি আরেকটু সহজ করে করতে। প্রাণীর দেহের মধ্যরেখা বরাবর, আচ্ছা ধরো আমি তোমাকে বললাম যে রাদিনের কোন দিকটা কাটলে ওর আমি সব দুটো করে পাবো, কানও দুটা পাবো, ধরো ফুসফুস দুটা পাবো, একদম অরিয়ভাবে ওর নাক বরাবর যদি আমি কাটি, তো দেখো যেটা বলছে এটাকে প্রতিসম, প্রাণীর দেহের মধ্যরেখা তলে দুই পাশে সমান বা সাদৃশ্য অংশে অবস্থানকে মতো বলে প্রতিসম। এমন সহজ হয়ে গেছে না ভাই? তাহলে সমান বা সাদৃশ্য অংশে অবস্থানকে মতো বলা হয় কি বলা হয় এটাকে, প্রতিসম। আয়নার সামনে এরকম দাঁড়াইলে যে সমান আছে, আবার ওইটা আরেকটা সাদৃশ্য হয়ে যায়। এটা তো তুমি এটা করো নাই, মানে মধ্যরেখা বা তলের কোন দুই পাশে সমান বা সাদৃশ্য অংশ ভাই মধ্যরেখা যে কাটবো, কোনো প্রাণী যদি কাটে ফুসফুস, মানে এই পাশে তো হার্ট থাকে, এই পাশে তো হার্ট নেই, তখন যেগুলো একা না সুন্দর প্রশ্ন করছে ভাই, সুন্দর প্রশ্ন করছে। আমি বললাম যাদের কাটা যায় তাদের এবার এটা ক্লাসিফিকেশন আছে না, এই যেমন তুমি যে কথা কইলা যে এ ভাই তাহলে কি হইব, এক পাশে হাড় এক পাশে নাই, যাদের আছে, যাদের মাঝ বরাবর হাড়, যাদের না আরে ভাই আমি তো বুঝি, যাদের দুইটা করে আছে সবকিছু, ধরো আমি তো অন হাইটা জন্ম করতেছি, তখন ভাই যেদিক দিয়ে কাটা যায় কিনা, তো এটা আরেকটা ক্লাসিফিকেশন তো পড়ছে না, আমরা যেটাতে যায় না ওইটা এক্সেপশন, না এটা আবার অন্য নাম হয়ে যাবে, ওই তো মানে আলাদা বাইরে, যেমন আমি এটা ভিতরে আছে একটা গোলাকার প্রতিসম, গোলাকার মানে কি, কেন্দ্র বরাবর তুমি যে দিতে কাটবা ভাই, তুমি কি দুইটা সিম পাবা না, তুমি যদি এই বরাবর কাটো, তুমি এই পাশে পাইছো এই পাশে পাইছো, তুমি যে এই বরাবর কাটো এই পাশে একটা এই পাশে একটা, কথা বুঝছো কিনা? এটা এক্সাম্পল অবশ্যই আছে, যেমন তুমি মনে রাখবা কি HRV, ধরুন ভলভক্স, তারপর হচ্ছে রেডিওলোরিয়া, তারপর হচ্ছে কি হেলিওজোয়া, এরাই তো ভাই মনে করো এইগুলো HRV, এদের না এই ধরনের পানির মধ্যে এই গোলাকার প্রতিসম পাওয়া যায়, ঠিক আছে? তাহলে হেলিওজোয়া, তারপর হচ্ছে রেডিওলোরিয়া, আর হচ্ছে কি ভলভক্স, ঠিক আছে ভাই, এটাকে মূলত বলা হচ্ছে গোলাকার প্রতিসম। এটা আমি ব্যাখ্যা দিয়েছি। তাহলে প্রতিসম প্রাণী তারা কারা, যেসব প্রাণী দেহকে কোনো না কোনো তল বা অক্ষ বরাবর সমান অংশে ভাগ করা গেলে একে মূলত বলা হয় প্রতিসম প্রাণী। যে কোনোভাবে ভাগ করতে পারি, এটা তো বললাম, সমান অংশ ভাগ করা গেলে একে বলা হয় কি প্রতিসম প্রাণী বা সিমেট্রিক্যাল অ্যানিম্যাল। সিমেট্রিক মানে কি সমান সেম থাকবে, অ্যাসিমেট্রিক মানে কি সেম থাকবে না। তার মানে কি প্রথমে ডেফিনেশন পড়তে হবে প্রতিসম কাকে বলে, তারপর প্রতিসম প্রাণী কাকে বলে। প্রাণী হলো সেই সব প্রাণী অথবা যেসব প্রাণী দেহকে কোনো তল বা কোনো অক্ষ বরাবর, যে অক্ষ বলতে যে মাঝখানে বরাবর, তাহলে সিমেট্রিক্যাল অ্যানিমাল বলে। আচ্ছা এবার আসো গোলাকার প্রতিসম কাকে বলে। গোলকের মতো কোনো প্রাণীকে যদি তার কেন্দ্র বরাবর যে কোনো তলে সমান দুই অংশে ভাগ করা যায় তাকে কি বলা হয়, গোলীয় প্রতিসম ভাগ করা যায়। এবার দেখো কেন্দ্র দিয়ে তুমি যেদিক দিয়ে যাও এদিক দিয়ে কি পাইতেছো, আদিন সমান পাইতেছো, এটা এই জন্য বলা যায় কি গোলাকার প্রতিসম। এবার যে তুমি কেউ করলে না যে অরিও বরাবর, এবার অরিও প্রতিসম মানে কি ভাই, কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর দুইয়ের বেশি অংশে ভাগ করা যায়, হাইটা তো ভাই আল্লাহ তৈরি করছেন যেমনে যদি ভাই, তাহলে ওরা এদিক দিয়ে ভাগ করা যায়, এদিক দিয়ে ভাগ করা যায়, এদিক দিয়ে ভাগ করা যায়, মানে দুইয়ের বেশি অংশে ভাগ করা যায় তাকে বলা হয় অরীয় প্রতিসম বলা হয়। কি বলা হয়, অরীয় প্রতিসম। যেমন নিডারিয়া প্রাণী বা কি সির জলে হাইডা, মানে সি অ্যানিমন একটা প্রাণী, তার জেলিফিশ বা হাইডা, এরা আছে এগুলোর উদাহরণ। তো অরীয় প্রতিসম পরীক্ষা আসবে নিচের কোনটি অরীয় প্রতিসমের উদাহরণ। এটা ভাই মুখস্থ ছাড়া ভাই আমি কেমনে মুখস্থ করে দেবো বলো ভাই, বারবার তোমার পড়তে হবে এটা। এবার আসো দ্বিঅরীয় প্রতিসম। এবার কি বলবো আমরা, দ্বিপার্শ্বীয় পড়ছি, এবার আমরা কি বলবো আকাশ, দ্বিঅরীয় প্রতিসম। প্রাণীর দেহকে মধ্যরেখা বরাবর 4 বা তার বেশি অংশে ভাগ করে তখন তাকে বলে দ্বিঅরীয় প্রতিসম। কি বলা হয় এটাকে, দ্বিঅরীয় প্রতিসম। কিরকম 4 বা তার বেশি অংশে ভাগ করা যায় বলতে আমি বলি, যেমন তোমাকে একটা এই ছবিটা হয় না, এই ছবিটা হয় না, এই ছবি হয় না, এই ছবি আমি এখানে দিই, ধরো আঁকবা কেমনে, ধরো এই ছবি এরকম হবে, ধরো একটা আঁকলা না, এই যে তোমার এরকম হবে ছবিটা, এবার হয়েছে ছবি,
মানে কলারে মনে কর দুইটা ছিল যেমন ভাই এই জায়গাও দেহ আছে, এই যে লেজ আছে, এই জায়গাও এই আছে, ছবি ওই জায়গাও হয় নাই, আছে। ছবিটা হবে এরকম যে ধি অরে বলতে প্রাণীর দেহকে মধ্যরেখা বরাবর 4 বা তার বেশি, তো 4 বা এটা কি 4 হয়েছে নিমিয়া, তাহলে এটা বলবে তাহলে এই জায়গাটা পড়ছে, এই জায়গা পড়ছে, এই জায়গা পড়ছে, এই জায়গা পড়ছে, আর আমগুলো মিলে না এদিকে। ভাই ড্রাগন ফলে যদি মনে করেন দুইটা মাঝখান বলছে একটা কাট দিই তন্ত্র আরে বুঝছ না ভাই, বুঝেন নাই ভাই এটা না, এটা না, এটা না। আচ্ছা ধরো দ্বি অরে বলতে এমন একটা যে মানে প্রাণীর দেহকে মধ্যরেখা বরাবর কাটা পড়ে 4 বেশি অংশে যদি ভাগ করা যায়, কিন্তু 4 অংশেই ওর সব কিছু থাকবে। যেমন দেখো এই যে এই যে মাথাটা বাই করলাম, এটা এই যে জিরে বাই করি ধরো, এটা কি এই জায়গায় আছে, এই জায়গায় আছে, আছে না? ও আচ্ছা আবার এটা এখানে আছে, এটা এখানে আছে, 4টা ভাগ হয়েছে না? এটা 4টা ভাগে ভাগ হয়েছে, এটা কেন তো বলা হয় ও দিয়ে, এটা ছবি ভয় নাই বুঝছো, দ্বি অরীয় প্রতিসম টান ডাইরেক্ট নিচে এলো। নিচে হইতো। এবার দেখো ভাই আজকে এত ডিস্টার্ব করো সেদিক, তাহলে দেখো টিনোফোরা পরবর্তী প্রাণীরা হইতাছে কি আমাদের দ্বি অরীয় প্রতিসম। এবার আসো দ্বিপার্শ্বীয় প্রতিসম কাকে বলা হয়? পার্শ্ব বরাবর 4 যখন কোনো প্রাণী দেহকে কেন্দ্রীয় বক্ষ বরাবর শুধু একবার ডান বা বাম অংশে ভাগ করা যায় তাকে দ্বিপার্শ্বীয় বলা যায়। এটা ছবি বই থেকে দেখে নিও কি বলছে কথাটা, এটা প্রজাপতি। হ্যাঁ দ্বিপার্শ্ব, এই যে এটা দ্বিপার্শ্ব, বই থেকে দেখে পড়লে সুবিধা আরো বেশি। ধর মাঝখানে শুধু ডান আর বাম অংশে ভাগ করা যায় তাকে মতো বলা হয় কি দ্বিপার্শ্বীয় প্রতিসম বলা হয়। যেমন প্লাটিহেলমিনথেস পর্বত থেকে কর্ডাটা পর্বত পর্যন্ত যা আছে ভাই সব আছে। যে এই যে তুমি একটু আগে প্রশ্ন করছিলাম না যে মানুষ কোনটা, তোমরা 3টা করার পর একটা সঠিক হয়েছে, ওকে নিডারিয়া মানে ওরা তো একটা বক্সিং কেরা জানি কইছে ভাই, ওই কইছে মানে নিডারিয়া কেমনে হয় মানে। না ভাই আমি প্লাটিহেলমিনথেস কইছি, ধরেন ওই যে কিছু বৈশিষ্ট্য ওই। আচ্ছা এবার দেখো অপ্রতিসম প্রাণী, এবার অপ্রতিসম প্রাণী কারা? যে প্রাণীকে কোনো তল বা অক্ষ বরাবর সমান, লেখাই আছে যে প্রজাপতি, তাহলে যে প্রাণীকে কোনো তল বা অক্ষ বরাবর সমান 2 অংশে ভাগ করা যায় না তাকে বলা হয় অপ্রতিসম প্রাণী। কি বলা হয় এটাকে? অপ্রতিসম প্রাণী। যেমন শামুক বা আপেল শামুক বা পিলা গ্লোবোসা, এর নাম পড়ে ফেলবা না, যেহেতু এই নোটে আছে শিখে ফেলবা। আর হচ্ছে কি স্পঞ্জ, এই যে আঁকছো মনে পড়ছে তো একটু, তাহলে এইগুলো বলি পড়লে মনে পড়বো। আর হচ্ছে কি স্পঞ্জ, আরেকটা কি ভাই স্পঞ্জ মানে কি পরিফেরা পর্বের মধ্যে আছে এরা, হচ্ছে অপ্রতিসম, এদের কোনো তল বা অক্ষ বরাবর কোনো সমান 2 অংশে কাজটা খালি পানি শুকিয়ে নেওয়া ভাগ করা যায় না। স্পঞ্জ একটা স্পঞ্জের মধ্যে দেখতে, বুঝছো তুমি স্পঞ্জ কাটো হয়তো মানে ওই জায়গায় তো পানি ইয়া করে ফেলে, মানে যে জায়গায় স্পঞ্জ থাকবে ওই জায়গায় পানি থাকবো না, পানি আর শুষা নিব। এটাই তো, কিন্তু একটা আছে স্পঞ্জের মধ্যে দেখতে, আরেকটা হচ্ছে স্পঞ্জ আঁকা। ধরো তুমি যে কথা স্পঞ্জ বলের কথা কইতেছো, তবে যে ফোম টোম পানি থাকলে পানি চুষে নেয়, স্পঞ্জের ভিতরে ফার্মা থাকবো ওটা হইতাছে মানে ওই এই জিনিসটা এমন থাকবে যারা মনে করো তুমি যে কইতেছো যে পদার্থ যদি বলি একটা স্পঞ্জের বল, ফোম আমরা করে না অনেক সময় চুবায়া পরে টিপ দেওয়া ইয়া করে ফেলে, এটা এক ধরনের স্পঞ্জ, এটা আলাদা জিনিস। স্পঞ্জ তৈরি করতে তো ওই আসল স্পঞ্জ সামুদ্রিক স্পঞ্জ সব জায়গায় সব নাম তো সেম না। আবার দেখো তাহলে কি, তাহলে গেলাম তুমি কি গেলাম পরিফেরা পর্ব হচ্ছে অপ্রতিসম, তারপর নিটার পর হচ্ছে কি অরীয় প্রতিসম, প্লাটিহেলমিনথেস টু করাটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এমন হচ্ছে ব্যতিক্রম, এই যে করলাম না আজ আকাশ তুমি একটা প্রশ্ন করতে না যে ভাই তাহলে এটা কে লেগে না, আবার ধ্যান পাইছো, আবার ব্যতিক্রম পাইছি কি কি মলাস্কা পর্বে যে গ্যাস্ট্রোফোরা পোডা প্রাণী পিলা গ্লোবোসা ছাড়া সবাই দ্বিপার্শ্বীয় প্রতিসম, মানে তাহলে এই জিনিসটা বাদে বাকি যারা আছে সবাই তাহলে কি ভাই দ্বিপার্শ্বীয়। এবার দেখো বা একটিনোডার্মাটা প্রাণীদের লার্ভা দ্বিপার্শ্বীয় প্রতিসম থাকবে, আর পূর্ণাঙ্গ প্রাণীর মধ্যে থাকবে কি পঞ্চ অরীয় প্রতিসম থাকবে, কি থাকবে পঞ্চ অরীয় প্রতিসম। এটা হচ্ছে একটিনোডার্মাটা পর্বের প্রাণীদের। আচ্ছা এবার আমরা বলবো খণ্ডকায়ন, এবার আমরা কি বলবো খণ্ডকায়ন। আচ্ছা এই একনোডার্মাটা স্টার ফিশের মতো উদাহরণ দেওয়া যেত। আমি এখন উদাহরণ দিয়ে দিচ্ছি না, এদের পর্বের প্রাণীদের যে লার্ভা এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, আর পূর্ণক্রমে হচ্ছে কি পঞ্চ অরীয় প্রতিসম। আমরা উদাহরণের দিকে যেতেছি না। এবার দেখো খণ্ডকায়ন জিনিসটা মানে কি, কোনো প্রাণীর দেহ যদি লম্বালম্বী অক্ষ বরাবর একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তির মাধ্যমে গঠিত হয়। যেমন দেখো এটা যে স্ট্রাকচার, এটা যে এই যে সুন্দর এটা যে স্ট্রাকচার বা কেঁচো পতঙ্গ এগুলো আছে, যে এই যে স্ট্রাকচার এগুলো সব কি ভাই সেম না, এইগুলো মূলত বলা হচ্ছে খণ্ডকায়ন বলা হয়। এটাকে কি বলা হয়, তাকে খণ্ডকায়ন বলে, দেহ খণ্ডকে খণ্ডকায়ন বলে। এবার হচ্ছে খণ্ডকায়ন 2 ধরনের, একটা সমখণ্ডকায়ন আচ্ছা অসমখণ্ডকায়ন, একই এই সুন্দর কথা কইছো ভাই, নামের সাথে মিল আছে। অ্যানেলিডা পড়বে যেমন কেঁচো বা কেঁচো সব সেম ইয়া থাকবে।
আর কি আর্থ্রোপোডা বা পতঙ্গ, এটা একটু দূষিত হইতে পারে, কিছুটা শক্ত থাকতে পারে, কিছু একটু বড় থাকতে পারে, কিছু একটু ছোট থাকতে পারে। কাঠফড়িং এর এই যে মাথার দিক দিয়ে একটু চওড়া বেশি, এটাই, এটা হচ্ছে অসম খণ্ডকায়ন। অখণ্ডায়িত যারা কোনো খণ্ডকায়ন ইয়া করা যায় না, এবার কি সমুদ্র তারা বা জিনুর পুরাটা অখণ্ডায়িত প্রাণী এরা, একটোডার্মাটা আর মলাস্কা পরে উদাহরণ। এবার হচ্ছে অঞ্চলায়ন। এবার আমরা কি বলবো? অঞ্চলায়ন। অঞ্চলায়ন ভাই একটু পড়ো, জীবনে পড়ো নাই পড়ে থাকো মাথাটা গরম হয়ে যায়। ভাই, একটু কষ্ট করো। আপাস আমি বাহ্যিকভাবে খণ্ড বোঝা না গেলেও খণ্ডগুলো মিলে অঞ্চল বোঝা যায়, একে কি বলা হয়? অঞ্চলন বলা হয়। দেখছো মোস্ত গালাভাবে বাহ্যিকভাবে আসলে খণ্ডটা বোঝা যায় না, কিন্তু খণ্ডগুলো মিলে মানে দেহ মানে কি একটা সমস্যা হয় বুঝছেন, বলো। আমি যা দেখলাম বলো। কথা পারি, হ্যাঁ, কিন্তু এই প্রশ্নের উত্তর যে এটা মনে থাকে না। কি কর এটা, কি বলে এটা কি ম্যাথ নাকি ম্যাথ? মানে যেমন ধরেন এই জায়গায় এই যে একটা জিনিস ধরেন বললাম, মানে এটা তো মিল আছে মনে করেন। আচ্ছা, মিল পাওয়া নাকি লেখা, কারণ তোমার ভিতর ডাটা কম, বুঝছো? মানে ভাই ধরেন এই যে একটা নাম পড়ি, এই নাম, হ্যাঁ, এইটাকে যে এই নাম কয় এটা বুঝলাম। এটা তো ভাই তোমার ডাটা কম দেখা। যেমন আমি এটা ভালো উদাহরণ দেওয়া যায়, ধরো তোমার ভোকাবুলারি যদি কম থাকে, তুমি ইংলিশে বাংলা বুঝতে পারবা। এখন তুমি যদি কবে আমি তো ভাই ইংলিশের ছোটো ছোটো বিয়া বুঝি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝি না। আমি এখন তোমার রোগ কোন জায়গায়? ভোকাবুলারি তোমার রোগ আছে। তুমি ওটা ভালো পারতা, তুমি এটা ভালো পারতা, এটার সাথে সম্পর্ক। তুমি যখন বেশি বেশি বই পড়বা, তখন পুরো বই দেখবা তুমি এটার লগে এটা কানেক্ট, ওটার লগে ওটা কানেক্ট, তত বেশি তুমি কমিউনিকেশন করবা। যে আমি তোমাকে আমার সিস্টেমের ক্ষেত্রে এরকম যে তুমি যদি, আমরা অনেকে ভালো রিলেট করতে পারে, এটার সাথে এটা রিলেট করতে পারে কখন? যখন সে বুঝে জানে। অনেক সে জানেই না, এত মুখস্থ করে, ঠিক আছে। এবার দেখো তার মানে আগে যা পারতাম না রিলেট করতে, এখন মোটামুটি পারি, এটার লাগে ওটা মিলাই দিই। তুমি আরো 1 মাস পড়ো না, পড়ার পর দেখবা যে সব কিছু তুমি মনে করো, বুঝতে পারো যে ওই মেথড লগের সম্পর্ক, ওটার লগের সম্পর্ক, এটা হয় বিদায় ওইটা হয়। আচ্ছা, এবার দেখো আর্থ্রোপোডা বা কডারা পরের প্রাণী হচ্ছে অঞ্চলায়ন। অঞ্চল মানে কি? যারা বাহ্যিকভাবে খণ্ড বোঝা না গেলেও খণ্ডগুলো মিলে অঞ্চল বোঝা যায়। খণ্ডগুলো মিলে কি বোঝা যায়? অঞ্চল। এটা হচ্ছে আর্থ্রোপোডা, কডারা। ওই যে ধরেন আমি তো মানে যে বই রিডিং করতেছি না, তো এমসিকিউ যে বিষয়টা, আমি কি বইটা পড়াই এমসিকিউ না দেখে সলভ করা ট্রাই করবো, নাকি বইটা পড়া গাইডারতে একটা না না, বই পড়ার পর আগে তোমাকে, তাহলে তুমি যে বই পড়ছো এবার এমসিকিউ তোমাকে না দেখে ট্রাই করা হচ্ছে, টেস্ট দিবি। তখন যে জায়গায় তুমি ভুল করতেছো না, এই লাইনটা বা বইতে বাই করবা। আর কিছু কিছু ওই যে ম্যাথ টাইপের যে এগুলো তো ভাই, এগুলো তো তোমার ধরেন আমি ওটার অ্যানসার মানে পারি না, পারতাছো তখন তাকাই দেই, পরে আহে ওইটা দেখি না। এই যে আচ্ছা, যেটা ম্যাথ টাইপের যেগুলো, এগুলো তুমি চেষ্টা করবা এত সহজ অ্যান্সার না দেখতে, চেষ্টা করো আরেকটু দেখি না, চেষ্টা করে পারে কিনা। কাটতে যখন দেখতেছে ভাই বইতেই আছে না, তখন তুমি এরকম কোশ্চেন মনেই নেই, এরকম সেই ক্ষেত্রে তুমি ম্যাথ দেখতে পারো। আর শুনো নাই দেখে সাথে সাথে আবার মুভ সুইচ করতে যাও না। শুনো না তো কি হচ্ছে, তোমার তো থিওরি আছে, তোমার বেসিক দিয়ে ওই সময় ট্রাই করব। এখন তুমি যদি সবগুলো লজিক খুঁজতে চাও তো সমস্যা হবে, সবগুলো যদি পারতে চাও তো সমস্যা। তোমার তো চেষ্টা করতে, যেহেতু এই তোমার যেহেতু ভাই এর মধ্যে কারিকুলামে আছে, তার মানে অবশ্যই ওরা যখন প্রশ্ন করে তখন চিন্তা করে প্রশ্ন করছে, তার মানে তুমি পারার একটা যোগ্যতা তোমার মতো স্টুডেন্টরা হবেই। তুমি পারো না, তোমার ব্যর্থতা, তুমি চেষ্টা করতে থাকো না। এটাই ভাই হইছে কি, তোমাকে আমি কালকে একটা ম্যাথ দিছি না, মনে আছে? সহজ একটা ম্যাথ তুমি পারো নাই, আর একটা কঠিন ম্যাথ তুমি কিন্তু পারতেছো, তাহলে তুমি জিনিসটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা, এই জন্য বলি ভাই, তোমাদের হাতে এখন খুব সময় কম আছে, পড়াটাকে যত স্মার্টলি পড়তে পারবা, তত তোমাদের যত বেশি গুছাইতে পারবা, অল্প হোক। বোর্ডের লাগেও গুছায় লাইতে হবে, যাতে ওই সময় আমার আলাদা। আমি আবার একটা কথা বলতেছি, তোমরা ভাই এই সময়ের মধ্যে বোর্ডের কোনো সৃজনশীল যাতে না বাদ থাকে, আবার বলতেছি অনুরোধ, বোর্ড আগে শেষ করো ভাই, বোর্ড ভালো করে শেষ করো। আমি তো ভাই মনে করেন এটা ভাই এটাই যা থাকে তাই শেষ করি। না ভাই করো না, এটাতে বেশি দেওয়া থাকলো তো তুমি তো আগে বোর্ডটা শেষ করো। উদ্ভাসে একটা সমস্যা কি জানো, উদ্ভাসে অ্যান্সার খুব ছোট, কেমন যে অ্যান্সার ভাই, মানে অনেক ছোট অ্যান্সার এগুলো। আসলে ওরা তো এত বেশি অ্যান্সার করলে তো অনেক বড় বেশি মোড়ে হয়ে যাবে। আচ্ছা, আজান দিতে থাকে